হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে আমরা এইচএসসি ফিজিক্সের ভেক্টর অধ্যায়ের যে টপিকের উপর কথা বলবো সেইটা হচ্ছে ভেক্টর যোগের সামান্তরিক সূত্র। তো সামান্তরিক সূত্র আমরা যদি বুঝতে চাই তাহলে আমাদের একটা মেথডের সাহায্যে এটা শিখলে খুব ভালোভাবে আমরা বুঝতে পারবো। সেই মেথডটার আমরা নাম দিব টেইল টু টেইল মেথড। এই মেথডটার নাম দেব হচ্ছে টেইল টু টেইল মেথড। তো দেখো, টেইল টু টেইল মেথডটাই তাহলে আমরা প্রথমে বুঝি। তো দেখো, এটা যদি আমি একটা ভেক্টর বলি এই ভেক্টরের এই বিন্দুটাকে আমরা বলবো হেড, যেটাকে আমরা বলি শীর্ষবিন্দু, আর এই বিন্দুটাকে আমরা বলবো টেইল, যেটাকে আমরা বলি পাদবিন্দু। তো যদি কখনো দুটি ভেক্টরের টেইল টু টেইল হয়, দুটো ভেক্টরের যদি টেইল টু টেইল মেলে বা দুটো ভেক্টরের পাদবিন্দু যদি একই বিন্দুতে স্থাপিত হয়, ধরলাম এইটা একটা ভেক্টর এ আর এইটা একটা ভেক্টর বি। তো দেখো, এ ভেক্টরের দিকে তাকাই তাহলে এটা হবে হেড আর এটা হবে কি টেইল। বি ভেক্টরের দিকে তাকাই তাহলে এটা হবে কি হেড, এইটা হবে কি টেইল। এখন দেখো, এ এবং বি ভেক্টরের টেইল, এ ভেক্টরের টেইল এখানে, আবার বি ভেক্টরের টেইলও এখানেই। বা আমরা বলতে পারি যে এই এখানে টেইল টু টেইল মিলছে, টেইল টু টেইল মিলে গেছে, তাহলে আমরা এটা টেইল টু টেইল মেথডে যোগ করতে পারবো। তাহলে এখন যদি আমি, যেহেতু টেইল টু টেইল মিলে গেছে, তাহলে এ এবং বি ভেক্টরটাকে যদি আমি যোগ করতে চাই, কি যোগ? ভেক্টর যোগ। কোন পদ্ধতিতে? সামান্তরিক সূত্রের সাহায্যে, সেটা জ্যামিতিক পদ্ধতিতে সামান্তরিক সূত্রের মাধ্যমে আমরা এই দুটো ভেক্টর যোগ করতে চাই। তো এটার নিয়ম হচ্ছে, যদি কখনো দুটো ভেক্টর টেইল টু টেইল মেলে, এই দুটো ভেক্টরকে যোগ করার পদ্ধতি হচ্ছে, এই দুটো ভেক্টর দিয়ে প্রথমে একটা আমরা সামান্তরিক কল্পনা করব। ওই দুটো ভেক্টর দিয়ে আমরা একটা কি সামান্তরিক কল্পনা করব, সামান্তরিক কল্পনা করব। আর ওই সামান্তরিকের কর্ণ হবে লব্ধি ভেক্টর, লব্ধি ভেক্টর। এটা হচ্ছে সামান্তরিক সূত্রের মূল কথা। যদি কখনো দুটো ভেক্টরের পাদবিন্দু একই বিন্দুতে স্থাপিত হয় বা একই কণার উপর একই সময়ে ক্রিয়ারত হয়, তাহলে আমরা ওই দুটো ভেক্টর দ্বারা আমরা একটা কি করব? সামান্তরিক কল্পনা করব। আচ্ছা, সামান্তরিক কল্পনা কিভাবে করব? দেখো, আমি যদি এই ভেক্টরের দিকে তাকাই তাহলে আমরা জানি চাইলে আমরা একটা ভেক্টরকে সমান্তরালভাবে অবস্থানের পরিবর্তন করতে পারি, বা প্যারালাল শিফটিং অফ ভেক্টর আমরা কিন্তু শিখছি। তো এই ভেক্টরটাকে চাইলে আমরা এখান থেকে সমান্তরালভাবে এখানে নিয়ে যেতে পারবো। এটা যে নিয়মের মাধ্যমে আমরা নিয়ে যাব, সেই নিয়মটার নাম হচ্ছে প্যারালাল শিফটিং অফ ভেক্টর। তাহলে এটা যদি এ ভেক্টর হয় তাহলে এটাও এ ভেক্টর হবে, কারণ আমরা জানি একটা ভেক্টরকে চাইলে সমান্তরালভাবে এখান থেকে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারে। সমান্তরালভাবে এখানে নিয়ে যেতে পারি, সামনে নিয়ে যেতে পারি, পিছনে নিয়ে যেতে পারি। আবার বি ভেক্টরকে সমান্তরালভাবে এখানে নিয়ে আসা যায়। তাহলে আমরা এখানে বলতে পারবো যে এইটাকে বি ভেক্টর বলা যাবে, কোনো সমস্যা নাই, কারণ এইটা এখানে বি থাকা যা কথা এখানে থাকা কিন্তু একই কথা। আবার এখানে থাকা যে কথা এখানে থাকা একই কথা, কারণ আমরা চাইলে একটা ভেক্টরকে সমান্তরালভাবে অবস্থানে পরিবর্তন করতে পারি। তাহলে দেখো, একটা আমাদের ফার্স্ট কথা হচ্ছে সামান্তরিক কল্পনা করব, আমরা করে ফেলছি, একটা সামান্তরিক কল্পনা করলাম ওই দুটো ভেক্টর দ্বারা। এখন দ্বিতীয় কথা বলছি যে ওই সামান্তরিকের কর্ণ এই লব্ধি ভেক্টর, মানে এই দুটা এ ভেক্টর এবং বি ভেক্টরের যোগফল মানেই তো লব্ধি। এ ভেক্টর এবং বি ভেক্টরের যোগফল কি হবে? এই যোগফলটা বা লব্ধিটা কি হবে? বলছে ওই সামান্তরিকের কর্ণ। কোন বিন্দু হতে? যে বিন্দুতে ভেক্টর দ্বয়ের পাদবিন্দু একই বিন্দুতে স্থাপিত হয়েছে। তাহলে ওই বিন্দু হতে অঙ্কিত সামান্তরিকের যে কর্ণ, সেই কর্ণটাই হবে এই এ ভেক্টর এবং বি ভেক্টরের যোগফল, যেটাকে আমি বলি রেজাল্টেন্ট ভেক্টর বা লব্ধি ভেক্টর আর। তাহলে আর ইকুয়াল আমরা বলতে পারবো এখানে এ ভেক্টর প্লাস বি ভেক্টর। তাহলে এই এ ভেক্টর এবং বি ভেক্টর যোগ করলে আমরা পাবো কি? এই যে এই ভেক্টর আর ভেক্টর। তা আসলে
এইটাই কিন্তু সামুদ্রিক সূত্রের মূল কথা, যে যদি কখনো দুটো ভেক্টরের পাদবিন্দু একই বিন্দুতে স্থাপিত হয়, বা যদি কোনো দুটা ভেক্টর একই সময় একই কণার উপর, ধরলাম এটা একটা ফুটবল, এর উপর একই সময় একটা বল হয়েছে এইদিকে, একই সময় একটা বল হয়েছে এইদিকে, তাহলে দেখো একই সময় এই বস্তুটার উপর কয়টা বল? দুইটা। তাহলে আমরা যদি এই দুটো বলের দিকে তাকাই, তাহলে এটাকে যদি আমরা ভালোভাবে দেখার চেষ্টা করি, তাহলে এটা কিন্তু আমরা দেখলে এইভাবে দেখব। আমি যদি এইটুক মিশাই দিই, আরও ভালোভাবে বোঝার চেষ্টা করি। ধরলাম আমি বললাম এটা একটা ফুটবল, এইটার উপর এই সময় ধরলাম একটা এ ফোর্স বল প্রয়োগ করা হয়েছে, বা F1 বল প্রয়োগ করা হয়েছে এর উপর। ঠিক একই সময় আরেকটা বল ধরলাম এর উপর বল প্রয়োগ করা হয়েছে F2। আচ্ছা, এখন আমি যদি বলি যে এই বস্তুটার উপর, এই বলটার উপর একই সময় কয়টি বল ক্রিয়ারত হয়েছে? দুইটি। তো এখন যদি বলি এই ফোর্স দেওয়ার কারণে এই দুটো বলের লব্ধি আমরা এখন যদি হিসাব, বা এই দুটো বলের যোগফল যদি আমরা দেখতে চাই, তাহলে কত হবে? আমি যদি বলি এখানে বল দিছি 10 নিউটন, এখানে বল দিছি ধরলাম 10 নিউটন, যদি এখন বলি ফুটবলের উপর কত বল লাগছে, যদি তোমরা বলো 10-10-20 নিউটন, তাহলে কিন্তু এখানে ভুল হবে, কারণ ভেক্টর রাশি সাধারণ বীজগণিত নিয়মে যোগ করা যায় না। তো দেখো, আমরা বললাম যে এই ফুটবলের উপর 10 নিউটন যে সময় বল প্রয়োগ হয়েছে, ঠিক একই সময় ওই ফুটবলের উপর 10 নিউটন বল এই বরাবর প্রযুক্ত হয়েছে। তাহলে একই সময় এই বস্তুটার উপর কয়টা বল ক্রিয়ারত? দুইটা। এখন এই দুটা বল কেমন? ভেক্টর, যেহেতু বল ভেক্টর রাশি, তাহলে এই দুটো বল আমরা যোগ করব কিভাবে? সেইটা হচ্ছে, দেখো কিভাবে যোগ করা যায়। দুটো ভেক্টর টেল টু টেল মেথড, দুটো ভেক্টরের, এটা যদি আমি একটা ভেক্টর বলি, তাহলে এই ভেক্টরে এটাকে আমরা বলবো হেড, এটাকে বলবো টেল, আর এটাকে বলবো হেড। ঠিক একইভাবে এটাকে আমরা বলবো টেল, এটাকে বলবো হেড। তো দেখো দুটো ভেক্টরের হেডের সাথে হেড মিলছে, তাহলে এই মেথড টেল টু টেল মেলা আর হেড টু হেড মেথড একই কথা। কেমনে একই কথা? দেখো, আমরা যদি এই ভেক্টরটাকে প্যারালাল শিফটিং অফ ভেক্টর করি, তাহলে এই ভেক্টরটাকে চাইলে আমি সামনে নিয়ে যেতে পারি। তাহলে এখানে কি হইলো বলো তো? এই ভেক্টরটাকে যদি সামনে নিয়ে যাই, তাহলে এটাকে আমরা লিখতে পারবো এইভাবে, আর এই ভেক্টরটাকে প্যারালাল শিফটিং অফ ভেক্টর হিসেবে আমরা কি উপরে নিয়ে যেতে পারি, তাহলে সেই হিসাবে এই ভেক্টরটাকে আমরা এখানে লিখতে পারি ক্রিকেট বল, ফুটবল এখানে এইটা। তাহলে এখন আমরা এখানে যদি বলি, তাহলে এই বলটা ছিল F1 আর এই বলটা হচ্ছে F2। এখন যদি বলি যে এই দুটা ভেক্টরের পাদবিন্দু একই বিন্দুতে স্থাপিত কিনা, হ্যাঁ স্থাপিত, তাহলে এটাকে আমরা একটা ইমেজিনারি সমান্তরিক কল্পনা করব। সমান্তরিক কল্পনা করলে এই বিন্দুতে হতে অঙ্কিত সমান্তরিকের কর্ণ এই দুটা ভেক্টরের লব্ধি নির্দেশ করবে। তার মানে F1 ভেক্টর এবং F2 ভেক্টরের যোগফল, এটাই হবে রেজাল্টেন্ট ভেক্টর আর। তো দেখো, যে কোনো দুটা ভেক্টর যদি একই সময় একই বিন্দুর উপর ক্রিয়ারত হয়, তাহলে ওই দুটো ভেক্টরকে যোগ করার পদ্ধতি হচ্ছে সামুদ্রিক সূত্রের সাহায্যে আমরা খুব সহজে যোগ করতে পারি। এটা হচ্ছে সামুদ্রিক সূত্রের মূল কথা। তো সামুদ্রিক সূত্রের যদি আরও আমরা কথা বলতে চাই, তাহলে আমরা কিন্তু অনেক উদাহরণ দিতে পারি। যদি বলি এটা একটা বস্তু, এই বস্তুটার উপর আমরা কেউ এইদিকে একটা বল দিচ্ছি F1, কেউ এইদিকে একটা বল দিচ্ছে F2। আচ্ছা, তো এখন যদি বলি যে এই দুটো ভেক্টর যেহেতু একই সময় একই বিন্দু বা একই একটা বস্তুকে, এটা একটা বস্তু আছে, এই বস্তুটাকে একই সময় দুজন ব্যক্তি F1 এবং F2 বলে টানতেছে, তার মানে এই বস্তুর উপর একই সময় দুইটা বল ক্রিয়ারত। এখন যদি বলি যে এইটা বল হচ্ছে, মনে করো ধরলাম এই বলটা হচ্ছে 5 নিউটন, আর ধরলাম এই বলটা হচ্ছে F2 হচ্ছে 8 নিউটন। এখন আমি যদি বলি যে এই বস্তুটার উপর তাহলে কত বল প্রযুক্ত হয়েছে, তোমরা যদি বলো যে এই বস্তুটার উপর বল প্রযুক্ত হয়েছে 5 নিউটন আর 8 নিউটন, 8 5 13 নিউটন, তাহলে কিন্তু এখানে ভুল হবে। কেন ভুল হবে? কারণ বল একটা ভেক্টর রাশি,
ভেক্টর রাশি কখনোই বীজগণিতীয় নিয়মে যোগ করা যায় না। তো দেখো, তাহলে এটা আমরা যদি এখন যোগ করতে চাই, তাহলে আমাদের দেখতে হবে যে কোন মেথডে পড়ে। তো দেখো, আমরা জানি একটা ভেক্টরের এটাকে আমরা বলবো হেড বা শীর্ষবিন্দু, আর এটাকে বলবো টেইল, পাদবিন্দু। ঠিক এই ভেক্টরে এটাকে আমরা বলবো হেড, শীর্ষবিন্দু, আর এটাকে বলবো টেইল, পাদবিন্দু। দেখো, পাদবিন্দু বা টেইল টু টেইল একই বিন্দুতে স্থাপিত বা একই বিন্দুতে আছে। তাহলে আমরা দেখছি বা আমরা দেখে আসলাম, যদি কখনো দুটি ভেক্টরের টেইল একই বিন্দুতে থাকে বা দুটো ভেক্টরের পাদবিন্দু যদি একই বিন্দুতে থাকে, তাহলে আমাদের একটা কি করতে হয় বলতো, একটা ইমেজিনারি সামান্তরিক কল্পনা করতে হয়। তাহলে ইমেজিনারি যদি সামান্তরিক কল্পনা করি, তাহলে কি হবে বলতো, তাহলে এইটাকে সমান্তরালভাবে আমরা কোথায় নিয়ে যেতে পারি বলতো, এখানে। দেখো, এই ভেক্টরটাকে চাইলে আমরা সমান্তরালভাবে শিফট করতে পারি। শিফট করলাম, ধরলাম এটাকে এখানে নিয়ে গেলাম। এই ভেক্টরটাকেও চাইলে আমরা সমান্তরালভাবে এখানে আনতে পারি। তাহলে এটাকেও আমরা এখানে নিয়ে আসলাম। তাহলে এটাকে আমরা নিয়ে আসলাম এখানে, আর এই ভেক্টরটাকে চাইলে আমরা এখানে নিয়ে আসতে পারবো, কারণ আমরা জানি একটা ভেক্টরকে সমান্তরালভাবে শিফট করা যায়। তাহলে দেখো, F1 ভেক্টরটাকে চাইলে আমরা সমান্তরালভাবে কোথায় নিয়ে যেতে পারি, এখানে F1, কারণ এটা আমরা জানি প্যারালাল শিফটিং অফ ভেক্টর। একটা চাইলে একটা ভেক্টরকে সমান্তরালভাবে অবস্থানে পরিবর্তন করা যায়। ঠিক একইভাবে এই F2 ভেক্টরটাকে সমান্তরালভাবে আমি এখানে আনতে পারি। এটা আমাদের শিখে আসছি প্যারালাল শিফটিং অফ ভেক্টরে। এখন এটা যখন আমরা কল্পনা করলাম যে এটাকে একটা সামুদ্রিক কল্পনা করলাম, তো তারপরে আমরা জানি এই সামুদ্রিকের এই বিন্দু হতে, যে বিন্দুতে দুটি ভেক্টরের পাদবিন্দু মিলিত হয়েছে, সেই বিন্দু হতে অঙ্কিত সামুদ্রিকের যে কর্ণ, সেইটাই হবে এই দুটি ভেক্টরের যোগফল। তাহলে এই রেখাটাই হবে কি হবে বলতো, এই কর্ণটাই হবে F1 ভেক্টর প্লাস F2 ভেক্টরের যোগফল বা রেজাল্টেন্ট ভেক্টর আর। তাহলে সামান্তরিক সূত্রের আমরা দেখো ইউজ খুব সহজে কিন্তু বুঝতে পারতেছি। সামান্তরিক সূত্রে আসলে আমাদের কি বোঝাচ্ছে, বা সামান্তরিক সূত্রের সাহায্যে আমরা কিভাবে দুটো ভেক্টর যোগ করতে পারবো, সেটা কিন্তু আমরা একটা মোটামুটি ধারণা আসলো বা পাইলাম। তাহলে যদি আমরা সামান্তরিক সূত্রের সংজ্ঞা দেখতে চাই, তাহলে দেখব যে কোনো সামান্তরিকের একই বিন্দু হতে, কোনো সামান্তরিকের একই বিন্দু হতে অঙ্কিত দুটি সন্নিহিত বাহু একই কণার উপর ক্রিয়ারত দুটি ভেক্টর রাশির লব্ধির মান ও দিক নির্দেশ করে, তাহলে ওই বিন্দু হতে অঙ্কিত সামান্তরিকের কর্ণ ভেক্টর দুটির লব্ধির যোগফল ও দিক নির্দেশ করবে। তাহলে আমরা কি দেখলাম, যে সামান্তরিক সূত্রের সংজ্ঞা যদি আমরা দেখি, তাহলে দেখলাম যে কোনো সামান্তরিকের একই বিন্দু হতে অঙ্কিত দুটি সন্নিহিত বাহু যদি একই কণার উপর একই সময়ে ক্রিয়ারত হয়, তাহলে একই কণার উপর একই সময়ে ক্রিয়ারত হয়, বা একই সময়ে ক্রিয়ারত দুটি ভেক্টর রাশির লব্ধির মান ও দিক নির্দেশ করে, তাহলে ওই বিন্দু হতে অঙ্কিত সামান্তরিকের। তাহলে আমরা সামান্তরিক সূত্রের কি সংজ্ঞা দেখলাম হচ্ছে কোনো সামান্তরিকের
একই বিন্দু হতে অঙ্কিত দুটি সন্নিহিত বাহু একই কণার উপর একই সময়ে ক্রিয়ারত দুটি ভেক্টর রাশির লব্ধির মান ও দিক নির্দেশ করে, তাহলে ওই বিন্দু হতে অঙ্কিত সামান্তরিকের কর্ণয় ভেক্টর দুটির লব্ধির যোগফল ও দিক নির্দেশ করবে। তাহলে যদি আমরা সামান্তরিক সূত্রের সংজ্ঞা দেখতে চাই, তাহলে দেখব যে কোনো সামান্তরিকের একই বিন্দু হতে অঙ্কিত দুটি সন্নিহিত বাহু একই কণার উপর ক্রিয়ারত দুটি ভেক্টর রাশির লব্ধির মান ও দিক নির্দেশ করে, তাহলে ওই বিন্দু হতে অঙ্কিত সামান্তরিকের কর্ণ ভেক্টর দুটির লব্ধির যোগফল ও দিক নির্দেশ করবে। তাহলে আমরা এখন দেখব সামান্তরিক সূত্রের লব্ধির মান নির্ণয়। তো ধরি এটা একটা সামান্তরিকের একটা বাহু ধরলাম পি, অপর একটি বাহু ধরলাম কিউ। তো দেখো সামান্তরিক সূত্রে আমরা দেখলাম যে এই দুটো ভেক্টরকে যদি আমি যোগ করতে চাই, তাহলে আমাকে একটা কাল্পনিক বা ইমেজিনারি একটা সামান্তরিক কল্পনা করতে হবে। তাহলে এই ভেক্টরটাকে আমরা এখানে রাখবো না, এটাকে আমরা চাইলে সমান্তরালভাবে এর অবস্থান পরিবর্তন করতে পারি। দেখো এই ভেক্টরটাকে আমরা যদি চাই, তাহলে সমান্তরালভাবে কিন্তু আমরা এখানে নিয়ে যেতে পারবো, এটা কিন্তু আমরা জানি। এটা যদি পি ভেক্টর হয়, এটাও পি ভেক্টর। একইভাবে এই কিউ ভেক্টরটাকে আমরা কিন্তু চাইলে সমান্তরালভাবে এখানে নিয়ে যেতে পারি, তাহলে এটা কিউ ভেক্টর। তো দেখো এই যে এই দুটো ভেক্টর আমরা ফার্স্টে একটা ইমেজিনারি সামান্তরিক কল্পনা করলাম, এবার আমরা দেখে আসলাম যে এই দুটো ভেক্টর পি এবং কিউকে যদি যোগ করতে হয়, এই দুটো ভেক্টরের যোগফল হবে এই সামান্তরিকের এই বিন্দু হতে অঙ্কিত ডায়াগোনাল বা কর্ণ। তাহলে এই বিন্দু হতে অঙ্কিত কর্ণটাই হবে এই দুটো ভেক্টরের যোগফল, যেটাকে আমরা বলতেছি রেজাল্টেন্ট ভেক্টর আর। এখন যদি আমি আর ভেক্টর যোগ করতে চাই, দেখো এটাকে আমি যদি একটা ত্রিভুজ বলি যে ও এ বি, দেখো ও এ বি ত্রিভুজটা কোনো একটা সুন্দর প্যাটার্নে নাই, যেটা দিয়ে আমরা সূত্র বসাই আর এর মান বের করব। দেখো এটা যদি এই কোণটা যদি 90 ডিগ্রি হইতো, বা এখানে যে তিনটা কোণ আছে এই তিনটা কোণের মধ্যে যদি একটা 90 ডিগ্রি কোণ হইতো বা সমকোণী ত্রিভুজ হইতো, তাহলে কিন্তু আমরা সমকোণী ত্রিভুজের সূত্র ফেলে খুব সহজে আর এর মান বের করতে পারতাম। তো যেহেতু সমকোণী সূত্রে ফেলা যাচ্ছে না, তাহলে আমরা একটা বুদ্ধি করি, সামান্তরিক সূত্রে ফেলার জন্য যা করা লাগে সেটা করি। তো ধরলাম এইটাকে আমরা একটু বর্ধিত করলাম, এইটাকেও আমরা বর্ধিত করলাম, এই বিন্দুটার নাম আমরা দিলাম এন। তো এখন যদি তোমাকে বলি যে পি ভেক্টর এবং কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ এইটা নাকি এইটা, দেখো আমি যদি বলি এই ভেক্টরটা আঁকতেছি, এখানে ধরলাম এটা একটা ভেক্টর পি আর এই ভেক্টরটা হচ্ছে কিউ। তো দেখো এই দুটো ভেক্টরের যদি আমি বলি কোনটা,
এইটা কি এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ নাকি কোনটা কোণ সেটা আমাদের দেখতে হবে। তো দেখো, যদি দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে হয়, যদি কখনো দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে হয়, তাহলে দুটো ভেক্টরকে অবশ্যই টেইল টু টেইল মিলাতে হয়, টেইল টু টেইল মিলাতে হয়। দেখো তো, এই ভেক্টরে এইটা কি হেড, এটা কি টেল, টেল টু টেল মিলছে কি না, হেড টু হেড মিলছে। তাহলে আমরা এখন কাজ করতে পারি কি বলতো, এই পি ভেক্টরটাকে চাইলে আমরা একটু চাইলে হচ্ছে কি এই পি ভেক্টরটাকে চাইলে আমরা সমান্তরালভাবে শিফট করে এখানে নিয়ে যেতে পারি। ধরলাম পি ভেক্টরটাকে আমরা চাইলে কিন্তু এই পি ভেক্টরটাকে চাইলে কিন্তু আমরা সমান্তরালভাবে সামনে নিয়ে যেতে পারি। তাহলে এটা পি। তো দেখো এখন কি টেল টেল কি মিলছে কি না বলো, দুটো ভেক্টরের টেল টু টেল মিলছে কি না। তো যখন আমরা দুটো ভেক্টরের টেল টু টেল মিলালাম, তখন এই দুটো ভেক্টরের মধ্যবর্তী যে ক্ষুদ্রতম কোণ, এটাই হবে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ। এটা আমরা আগের ক্লাসে শিখে আসছি। তাহলে দেখো, পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ কখনোই কিন্তু এই কোণ না, এই কোণ না। খেয়াল করবা, পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ কিন্তু এইটা থিটা। পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ হচ্ছে কত, আলফা। এটা থিটা না, এটা বলবো আলফা। পি এবং কিউ এর মধ্যবর্তী কোণকে আমরা বলবো আলফা। এবং লব্ধি ভেক্টরের সাথে পি ভেক্টরের সাথে পি ভেক্টরের সাপেক্ষে লব্ধি ভেক্টরের যে কোণ, সেটাকে আমরা বলবো থিটা, যেটা লব্ধি ভেক্টরের দিক নির্দেশ করবে। তাহলে আমরা এখানে দেখলাম কি, যে পি এবং কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা বা আলফা, আর পি ভেক্টরের সাপেক্ষে লব্ধি ভেক্টরের যে মধ্যবর্তী কোণ, সেটাকে আমরা বলতেছি থিটা। আচ্ছা, এখন আমরা যদি এই ত্রিভুজ থেকে এখন দেখতে চাই, যে ধরলাম আমি এ বি এন ত্রিভুজ এ বি এন, এটা হচ্ছে এ, এটা বি, এটা এন, এই কোণটাকে আমরা দেখে আসলাম আলফা। আচ্ছা, এখন আমরা যদি বলি bn ইকুয়াল টু, আমরা এখানে যদি এখন সূত্র বলি যে cos আলফা ইকুয়াল টু কত, তাহলে আমরা কিন্তু বলবো যে এই যে দেখো, কোণের অপোজিট বাহুটা কিন্তু সবসময় হয় লম্ব। তাহলে এটা যেহেতু বড় বাহু, তাহলে এটা অতিভুজ, তাহলে অবশ্যই এটা তাহলে কি হবে বলো, ভূমি। তাহলে আমরা এখানে জানি cos আলফা ইকুয়াল টু, cos ইকুয়াল টু কি, cos আলফা বা cos থিটা, cos ইকুয়াল টু আমরা জানি ভূমি ভাগ অতিভুজ। এটা কিন্তু আমরা জানি যে ভূমি ভাগ অতিভুজ। আচ্ছা, তাহলে cos আলফা ইকুয়াল টু আমরা এখানে লিখতে পারবো ভূমি কত, an, অতিভুজ কত, অতিভুজ কিন্তু এখানে কিউ, তাহলে কিউ, তাহলে আমরা এখানে লিখতে পারবো n ইকুয়াল টু কিউ cos আলফা, কিউ cos আলফা। ঠিক একইভাবে যদি আমি এখানে sin আলফা বলি, তাহলে sin আলফা ইকুয়াল টু জানি লম্ব বাই অতিভুজ, তাহলে sin আলফা এখানে লম্ব হচ্ছে bn, sin আলফা ইকুয়াল টু এখানে লম্ব হচ্ছে bn, অতিভুজ হচ্ছে q। তাহলে এখানে আমরা বলবো bn ইকুয়াল টু q sin আলফা। তাহলে আমরা এখান থেকে দেখলাম যে এই bn ইকুয়াল টু বলা যাচ্ছে q sin আলফা, আর an, এই an ইকুয়াল টু আমরা বলতে পারতেছি q cos আলফা। তো দেখো, আমরা কিন্তু এখানে bn বাহুর মান কত সেটা দেখলাম, an বাহুর মান কত সেটা দেখলাম, এবং ওএ বাহুর p এটা জানি, এবং ab বাহুর মানও জানি q। তো এখন দেখো, আমি যদি এই বড় ত্রিভুজটাকে নিই, এটুকু আমি মিশাই দিলাম, আমি যদি এখন এই বড় ত্রিভুজটা নিই, দিলে ও এ এন ত্রিভুজ ও বি এন এ, এটা দেখো তো, বড় ত্রিভুজটার দিকে যদি আমি তাকাই, তাহলে এটা কিন্তু এইভাবে তাকাবো। এইটা হচ্ছে কি বলতো, এটা ও, এইটা হচ্ছে কি এন, এইটা হচ্ছে কি পি, আর এখানে একটা বাহু বিন্দু আছে, সেই বিন্দুটা হচ্ছে এ। আচ্ছা, আর এই কোণটা কিন্তু থিটা, এই কোণটা কিন্তু থিটা। তো এখন আমরা জানি কি, এটাই দেখো তো, এটা একটা কেমন ত্রিভুজ হয়েছে, এটা সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজের আমরা কি জানি বলো, অতিভুজ স্কয়ার। তাহলে অতিভুজকে এখানে ওবি,
স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার, তাহলে ভূমিকে এখানে ও এন প্লাস লম্ব স্কোয়ার, তাহলে লম্বকে এখানে বিএন তার উপর স্কোয়ার। আচ্ছা, তাহলে ওবি স্কোয়ার ইকুয়াল টু আমরা ও এনকে কী বলতে পারি বলো তো? ও এন আসলে কি? ও এন আসলে কি ও এ প্লাস এ এন না? হ্যাঁ, এটা ও এ প্লাস এ এন বলা চলে। তার উপর কি আছে? স্কোয়ার তো দিলাম, বিএন বিএন স্কোয়ার। আচ্ছা, এখন দেখো ওবির বদলে আমরা কি বলতে পারি? ওবি আসলে আর এর মান। আর ও এর মান কত? বলবেন ও এর মান হচ্ছে পি, বসাই দিই। এ এন এর মান কত? বলবেন এ এন এর মান হচ্ছে কিউ কস আলফা, বসাই দিলাম কিউ কস আলফা, তার উপর স্কোয়ার। না, আমরা এখানে একটু পরে বসাই দিই। আচ্ছা, এখানে ওবি স্কোয়ার ইকুয়াল টু তাহলে কি বলতো? এটা আসছে এ প্লাস বি অল স্কোয়ার। তাহলে এখানে দেখো, তাহলে এখানে কি লেখা যাচ্ছে? ওবি স্কোয়ার ইকুয়াল টু ও স্কোয়ার প্লাস, সূত্রে পড়তেছে এখানে, তাহলে টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস বিএন স্কোয়ার। ঠিক একইভাবে বলো তো, একটা কিউ সাইন আলফা, তাহলে ওবি স্কোয়ার ইকুয়াল টু আমরা বলতে পারি আর স্কোয়ার, এটা ইকুয়াল টু আমরা বলতেছি ও এর মান আমরা এখানে জানি পি, তাহলে পি স্কোয়ার প্লাস টু ও এর মান আমরা জানি পি, এ এন এর মান আমরা জানি কি কত? কিউ কস আলফা, প্লাস এ এন এর মান আমরা কত জানি? কিউ কস আলফা, তার উপর স্কোয়ার, প্লাস বিএন এর মান আমরা জানি কিউ সাইন আলফা, প্লাস কিউ সাইন আলফা, তার উপর স্কোয়ার। তাহলে এটাকে যদি আমরা পরের লাইনে লিখি, তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস টু পি কিউ কস আলফা ইকুয়াল টু কিউ স্কোয়ার কস স্কোয়ার আলফা প্লাস কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা। আচ্ছা, এরপরের লাইন যদি আমরা এখানে লিখি, তাহলে দেখব যে আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস টু পি কিউ কস আলফা, এখানে যদি আমি কিউ স্কোয়ার কমন নেই, তাহলে এখানে থাকতেছে কিউ স্কোয়ার, এখানে থাকতেছে তাহলে কস স্কোয়ার আলফা, প্লাস এখানে থাকতেছে সাইন স্কোয়ার আলফা, সাইন স্কোয়ার আলফা। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস টু পি কিউ কস আলফা প্লাস কিউ স্কোয়ার, আর আমরা জানি কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা মানে 1। তাহলে সূত্র দাঁড়াচ্ছে আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার, এইটাকে একটু আমরা সামনে নিয়ে আসলাম, কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস আলফা। সুতরাং আমরা আর ইকুয়াল টু বলতে পারতেছি রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস আলফা। এটাই হচ্ছে ভেক্টর যোগের সামান্তরিক সূত্র। তাহলে এতক্ষণ আমরা কি দেখলাম? আমরা দেখলাম লব্ধি ভেক্টরের মান, যে মান নির্ণয় করলাম হচ্ছে আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস আলফা, এইটা হচ্ছে আমরা দেখলাম মান। আর দিক নির্ণয়ের ক্ষেত্রে আমরা দেখলাম যদি এটা পি ভেক্টরের সাপেক্ষে হয়, পি ভেক্টরের সাপেক্ষে লব্ধি ভেক্টরের দিক যদি নির্ণয় করতে চাই, লব্ধি ভেক্টরের দিক, তাহলে ওই লব্ধি ভেক্টরের দিক হবে থিটা ইকুয়াল টু টেন ইনভার্স কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কস আলফা। ঠিক একইভাবে যদি আমি কিউ ভেক্টরের সাপেক্ষে লব্ধি ভেক্টরের দিক নির্ণয় করতে চাই, লব্ধি ভেক্টরের দিক, তাহলে আমরা দেখলাম যে থিটা ইকুয়াল টু হবে টেন ইনভার্স পি সাইন আলফা বাই কিউ প্লাস পি কস আলফা। এটা আমরা কিন্তু এতক্ষণ পর্যন্ত দেখলাম, বা এই বিষয়ে আমাদের আর কোনো সমস্যাও হবে না। তো দেখো, এখন আমরা দেখব কিছু স্পেশাল কেস। স্পেশাল কেস কি? আচ্ছা, স্পেশাল কেসের আমি যদি কেস নম্বর 1 বলি, ধরলাম কেস 1। কেস 1 কোনটা? ধরলাম থিটার মান 0 ডিগ্রি, থিটার মান 0 ডিগ্রি, থিটার মান না, এখানে বলবো আলফার মান 0 ডিগ্রি। তো আলফা কি? আলফা হচ্ছে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ।
ধরলাম দুটো ভেক্টর পি ভেক্টর, এইটা কিউ ভেক্টর, ধরলাম পি ভেক্টরের দিক আর কিউ ভেক্টরের দিক ধরলাম একই দিক। তাহলে আমরা এখানে বলবো যে পি ভেক্টর এবং কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? তাহলে আমরা বলবো পি ভেক্টর এবং কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে 0, কারণ একই দিকে। আলফা হচ্ছে ভেক্টর দুটোর মধ্যবর্তী কোণ। তাহলে এখানে দেখো একই দিকে যদি যায় তাহলে ভেক্টর দুটোর মধ্যবর্তী কোণ তো 0। তো এখন যদি আমি এখানে লব্ধি ভেক্টর চাই তাহলে আর ইকুয়াল টু বলবো √ওভার পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস কত 2pq cos আলফা। এটা হচ্ছে আমরা সূত্র জানি। তো এখানে যদি আমরা মানগুলো বসাই তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos 0 ডিগ্রি, তাহলে এখানে থাকলো। ঠিক একইভাবে বলো তো, তাহলে এখানে আমরা বলতে পারবো পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস 2pq cos 0 ডিগ্রি মান এখানে হচ্ছে 1। এটাকে আমরা যদি এখানে বলি পি স্কোয়ার প্লাস 2pq প্লাস কিউ স্কোয়ার, এভাবেও লেখা যায়। তাহলে দেখো তো এটা সূত্রের মতো পড়ছে কিনা, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে হিসাব মতো আমরা এখানে বলতে পারবো a প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এটা যদি আমরা কেটে দিই তাহলে পাচ্ছি পি প্লাস কিউ। তাহলে দুটো ভেক্টরের যোগফল হচ্ছে আর ইকুয়াল টু পি প্লাস কিউ, কখন? যদি আলফার মান 0 হয়। এবং এইটাই এই দুটো ভেক্টরের যে কোনো দুটি ভেক্টরের এই যে কোনো দুটো ভেক্টরের এইটাই হচ্ছে সর্বোচ্চ যোগফল আর ম্যাক্সিমাম। তার মানে এখান থেকে আমরা একটা গুরুত্বপূর্ণ কথা শিখলাম, যদি দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ 0 হয় তাহলে ওই দুটো ভেক্টরকে সাধারণ বীজগণিতের নিয়মে যোগ করলে যা হবে সেটাই ওর যোগফল, এবং এইটাই হবে ওই দুটো ভেক্টরের সর্বোচ্চ যোগফল বা সর্বোচ্চ মান। এর চেয়ে দুটো ভেক্টরের যোগফল আর বেশি হওয়া সম্ভব না। তাহলে আমরা বলতে পারবো দুটো ভেক্টরের সর্বোচ্চ যোগফল হতে পারে তার বীজগণিত যোগফল, যার চেয়ে আর বেশি হওয়া সম্ভাবনা বা সম্ভব না। এটা কেস নম্বর 1। তাহলে কেস নম্বর 1-এ আমরা দেখলাম যে আর এর মান হচ্ছে কি, আর ম্যাক্স ইকুয়াল টু আমরা দেখলাম পি প্লাস কিউ, দুটো ভেক্টরের সাধারণ যোগফল। যদি এমন হয় যে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে 180 ডিগ্রি, কেমন? ধরলাম এটা একটা ভেক্টর পি এই দিকে ক্রিয়া করছে, আর একটা ভেক্টর কিউ তার অপোজিট দিকে ক্রিয়া করছে। দেখো মধ্যবর্তী কোণ কত? 180। এখন যদি আমি লব্ধি ভেক্টর বের করতে চাই তাহলে আমরা বলবো যে আর ইকুয়াল টু √ওভার পি স্কোয়ার কিউ স্কোয়ার 2pq cos আলফা। তো এই মান বসাই যদি দেই তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos 180 ডিগ্রি। তাহলে এটাকে আমরা যদি সাজাই লিখি তাহলে পি স্কোয়ার, আচ্ছা কিউ স্কোয়ার, আচ্ছা cos 2pq cos 180 মানে -1, এখানে √ওভার থাকলো। তাহলে এখানে আমরা দেখতেছি যে এটা হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2pq। এটাকে যদি আমরা আরও সুন্দরভাবে দেখি তাহলে কি দেখব বলো তো? তাহলে এখানে আমরা দেখব যে পি মাইনাস, তাহলে এটা যেহেতু পি স্কোয়ার মাইনাস 2pq প্লাস কিউ স্কোয়ার, তাহলে এটাকে পি মাইনাস কিউ অল স্কোয়ার সূত্র বলা যায়, যেটাকে আমরা বলতেছি পি মাইনাস কিউ। তাহলে এটাই হবে দুটো ভেক্টরের মিনিমাম যোগফল বা সর্বনিম্ন যোগফল। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম কি, যদি দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ হয় 180 ডিগ্রি তাহলে ওই দুটো ভেক্টরের যোগফল হবে সর্বনিম্ন, বা দুটো ভেক্টরকে যদি আমি সাধারণ বিয়োগ করি এই বিয়োগফলটাই হবে দুটো ভেক্টরের সর্বনিম্ন মান। তাহলে এইটা আমরা এখানে লিখে রাখতে পারি যে আর মিনিমাম ইকুয়াল টু পি মাইনাস কিউ। তাহলে পি মাইনাস কিউ, এটা কিন্তু যেটা বড় সেখান থেকে ছোটটা বিয়োগ করতে হবে, কিউ মাইনাস পিও হতে পারে, বা এটাকে আমরা বলতে পারবো পি কিউ। তাহলে আমরা এখন দেখব কেস নম্বর 3। যদি আলফার মান কত হয়? 90 ডিগ্রি হয়। তাহলে আলফার মান যদি 90 ডিগ্রি হয় তাহলে আমরা এখানে দেখব যে এটা হচ্ছে যদি পি হয়, এটা যদি কিউ হয়, তাহলে এখানে আমরা দেখব আর এর মান হবে √ওভার পি স্কোয়ার কিউ স্কোয়ার। এটা তোমরা করে দেখবা, এটা আমরা দেখব। তাহলে এখানে 3টা স্পেশাল কেস দেখলাম। আচ্ছা, তাহলে এখান থেকে কিন্তু আমরা একটা গুরুত্বপূর্ণ কথা শিখলাম, সেটা হচ্ছে
দেখো দুটা ভেক্টরের যে কোনোভাবে থাক দুটা ভেক্টর, এর সর্বোচ্চ মান হতে পারে সাধারণ বীজগণিতীয় যোগফল যেটা আর ম্যাক্সিমাম, সর্বনিম্ন মান হতে পারে সাধারণ বিয়োগ বা আর মিনিমাম। তার মানে দুটো ভেক্টরের লব্ধি ভেক্টরের যোগফল যা কিছুই হতে পারে, অনেক কিছুই হতে পারে, দুটো ভেক্টর যোগ করলে অনেক কিছুই লব্ধি হতে পারে, কিন্তু এর মান সর্বোচ্চ হবে আর ম্যাক্স, এর চেয়ে বেশি হইতে পারবে না, এর সমান হইতে পারবে। তাহলে দুটো ভেক্টরের লব্ধির মান আর ম্যাক্সের চেয়ে সমান হতে পারে এবং ছোট হতে পারে, কিন্তু আর ম্যাক্সের চেয়ে বড় হতে পারবে না। ঠিক একইভাবে দুটো ভেক্টরের বিয়োগফল বা সর্বনিম্ন মান হতে পারে কি আর মিনিমাম। তাহলে দুটো ভেক্টরের লব্ধির মান, তাহলে এর রেঞ্জটা দুটো ভেক্টরের যোগফলের যে আমরা বলবো রেঞ্জ, সেটা হবে আর ম্যাক্সিমামের চেয়ে সমান বা ছোট, আর মিনিমামের চেয়ে সমান বা বড়। আরও কিছু স্পেশাল কেসের কথা বলি। যদি দুটা ভেক্টরের, এটা ধরি দুটা ভেক্টর হয়, একটা ভেক্টর পি আর একটা ভেক্টর কিউ। যদি দুটা ভেক্টর পি এবং কিউ হয়, ধরলাম একটা ভেক্টর পি আর একটা ভেক্টর হচ্ছে কত কিউ, এবং পি এর মান ধরলাম এক্স, কিউ এর মানও ধরলাম এক্স, মানে কি এর মান যত এর মানও তত। যদি এমন হয় তাহলে, এবং এর মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই দুটো ভেক্টরের যোগফল রেজাল্টেন্ট ভেক্টর, এই দুটো ভেক্টরের যোগফল যেটা রেজাল্টেন্ট ভেক্টর, সেই আর এর মান হবে √2x। এটা পি ভেক্টর আর এটা ধরলাম কিউ ভেক্টর। ধরলাম পি এর মান এক্স, কিউ এর মানও এক্স, আর এদের মধ্যবর্তী কোণ ধরলাম 60 ডিগ্রি। তাহলে আমি যদি বলি এই দুটো ভেক্টরের যোগফল কত, তাহলে শর্টকাট মনে রাখবা এই দুটো ভেক্টরের যোগফল হবে, রেজাল্টেন্ট ভেক্টর আর এর মান হবে √3x। দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি এমন হয় যে একটা ভেক্টর পি আর একটা ভেক্টর ধরলাম কিউ, এদের মধ্যবর্তী কোণ ধরলাম 120 ডিগ্রি। এখন যদি বলি এই দুটো ভেক্টরের, তাহলে এই দুটো ভেক্টরের যদি আমি কি দেখি রেজাল্টেন্ট ভেক্টর যদি বলি যে এই দুটো ভেক্টরের রেজাল্টেন্ট ভেক্টর কত, যদি পি ইকুয়াল টু এক্স, কিউ ইকুয়াল টু এক্স হয়, তাহলে আমরা আর ইকুয়াল টু বলবো এক্স।